আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি মাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। হরমুজ প্রণালীর মতো জায়গায় এর আগে খুব সহজেই আমাদের দেশের জাহাজগুলো চলাচল করতে পারত। ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। কিন্তু নতুন গতিতে বসা সরকার প্রধান তারেকের অতি চালাকির চরম মাসুল গুনতে হচ্ছে গোটা জাতিকে। পারস্য উপসাগরের মাঝখানে আটকে পড়া ৩১ জন নিরীহ বাঙালির ভাগ্য এখন সুতোর উপর ঝুলছে। তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে গোপন খাতির জমাতে গিয়ে এখন চারপাশ থেকে কেমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে দেশ, তা নিয়ে চারদিকে জোর চর্চা চলছে। আজকের বিশেষ প্রতিবেদনে ধাপে ধাপে খোলাসা করা হবে ঠিক কোন বোকামির কারণে ইরান এমন মারমুখী রূপ ধারণ করেছে এবং এর জেরে বাংলাদেশের অর্থনীতিতে কতটা বিশাল ধাক্কা ধেয়ে আসছে। পারস্য উপসাগরের অবস্থা এখন রীতিমতো থমথমে। গত ৪০ দিন ধরে সাগরের ঢেউয়ে ভাসছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। সামরিক বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক গোলযোগের বিষয় নয়, এটা হচ্ছে সোজা সাপটা এক বিশাল ভূ রাজনৈতিক প্যাচ। ঘটনার দিকে তাকালে দেখা যায় গত ২ ফেব্রুয়ারি ভারতের বন্দর থেকে পণ্য বোঝাই করে বেশ শান্ত পরিবেশেই যাত্রা শুরু করেছিল জাহাজটি। এরপর কাতার হয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করে। ঠিক তার পরের দিনই ঘটে যায় এক বিশাল কাণ্ড। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র এবং তাদের সাঙ্গপাঙ্গরা একযোগে হামলা চালায়। তবে সেই হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং যুদ্ধবিরতি শুরু হলে অন্যান্য দেশের জাহাজগুলো শর্ত মেনে পারাপারের সুযোগ পায়। কিন্তু অবাক করা বিষয় হলো, বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানো মাত্রই ইরান কড়া ভাষায় তাদের পথ আটকে দেয়। শুধু তাই নয়, জাহাজটিকে উল্টো পথে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। চারদিকে যখন উন্নত প্রযুক্তির ড্রোনের ছড়াছড়ি, তখন এমন একটি নিরস্ত্র পণ্যবাহী জাহাজের পথ আটকে দেওয়ার ঘটনা রীতিমতো সবার চোখ ছানাবড়া করে দিয়েছে। ভেতরের পরিস্থিতি কতটা ভয়াবহ তা শিপিং কর্পোরেশনের ভেতরের খবর থেকে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। সাগরের বুকে ৩১ জন বাঙালি নাবিক এখন আক্ষরিক অর্থেই এক প্রকার বন্দি জীবন পার করছেন। জাহাজটির ইঞ্জিন পুরো দমে চালু রাখলে প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি খাওয়ার উপযোগী করা সম্ভব। কিন্তু অনিশ্চিত এক ভবিষ্যতের কথা ভেবে এবং টিকে থাকার চরম তাগিদে তারা রেশনিং করে পানির ব্যবহার দৈনিক মাত্র ৬ টনে নামিয়ে আনতে বাধ্য হয়েছেন। খোদ শিপিং কর্পোরেশনের বড় কর্তারা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, এই চরম মানসিক সংকটের মাঝে নাবিকদের মনোবল যেন ভেঙে না পড়ে, সেজন্য তাদের খাবারের দৈনিক বরাদ্দ জনপ্রতি $৭ থেকে বাড়িয়ে $১২ করা হয়েছে। এর পাশাপাশি দেয়া হচ্ছে মূল বেতনের সমান বিশেষ ভাতা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাগরের মাঝখানে এমন বিপদের দোলাচলে থাকা মানুষদের শুধু কাগজের নোট দিয়ে কি আর মন ভালো রাখা যায়? এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান হঠাৎ করে বাংলাদেশের উপর এতটা ক্ষেপে গেল কেন? মূলত এই পুরো ঝামেলার মূলে রয়েছে নতুন সরকারের একটি মস্ত বড় ভুলচাল। কিছুদিন আগে ইরানের শীর্ষ নেতা দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি শোকের কাগজ বা বার্তা দেওয়া হয়। সেখানে খুব মিষ্টি মিষ্টি কথায় অনেক কিছু বলা হয় সবার মিলেমিশে থাকা উচিত আর সবার উচিত কথা বলে ঝামেলা মেটানো। কিন্তু এই শোকের কাগজের পরতে পরতে লুকিয়ে ছিল চরম ভণ্ডামি। কারণ যাদের হামলায় ইরান আজ এতটা ভুক্তভোগী, সেই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম ওই কাগজের কোথাও একবারের জন্য মুখে আনা হয়নি। এই পণ্ডিতি করে তারা ভেবেছিল সবাইকে বোকা বানিয়ে ফেলবে। কিন্তু ইরানের বড় কর্তারা বিষয়টিকে মোটেও হালকাভাবে নেননি। তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন যে বিপদের দিনে বাংলাদেশ আসল অপরাধীদের নাম নিতে চরম ভয় পাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা, ইরান এটিকে সোজাসাপটা বেইমানি হিসেবে ধরে নিয়েছে। তারা মনে করছে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের নতুন সরকারের গভীর কোনো গোপন খেলা চলছে। ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দিয়ে ইরান যখন একাই সবার সাথে লড়ছে, তখন বাংলাদেশের এমন চতুর স্বভাবকে উচিত শিক্ষা দিতে ইরান এখন কোমর বেঁধে মাঠে নেমেছে। হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানির জাহাজগুলো যাতে খুব সহজে পার হতে পারে, সে বিষয়ে ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। ইরান সবসময় আমাদের বিপদে পাশে ছিল। অথচ বিপদের দিনে বাংলাদেশ তাদের আসল শত্রুদের নামটা পর্যন্ত নিতে ভয় পাচ্ছে। এই বিষয়টা ইরানকে চরম লজ্জা দিয়েছে। তারা মনে করছে বন্ধু ভেবে যাকে পাশে চাইল সে কিনা যুক্তরাষ্ট্রের ভয়ে মুখ বন্ধ করে বসে আছে। আর তাই তারা তারেকের এই অতি চালাকিকে একেবারে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এখন এমন এক মাস্টারমাইন্ড দাবার চাল চেলেছে যা দেখে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে। তবে ইরান শুধু ক্ষেপে বসে থাকেনি, তারা খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। তারা এমন এক গোপন ফাঁদ তৈরি করেছে যা এখন বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে বাংলার জয়যাত্রা আটকে রাখা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হচ্ছে ট্রাম্প প্রশাসন এবং তাদের তলে তলে সমর্থন করা দেশগুলোর প্রতি ইরানের একটা বিএনপির মধ্যে ভাঙনের সুর ছোট পরিসরে হচ্ছে, তো এই কারণে শুনতেছেন না ওই সুরের শব্দ। একটু বড় হচ্ছে, বড় হলেই তখন এটা পাবেন। এরই মধ্যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাগণেরা রাজনীতি থেকে দূরে সরে, মানে দল থেকে এর মধ্যে গা ঢাকা দিতেছে। বিশেষ করে যারা একটু হলেও বোদ্ধা, আলাদা নিজস্ব একটা ক্লিন ইমেজ আছে, যারা দেশের মধ্যে থাকতে চায়, তারাই এখন গা ঢাকা দিতেছে। তারা এটা এখন অ্যানালাইজ করতেছে যে তাদের বর্তমানের নেতা তারেক রহমান দেশে আসার আগে বিদেশে থাকতেও আন্তর্জাতিক একটা গণমাধ্যমে তিনি বলেছিলেন
যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তিনি এটা ব্যক্তিগতভাবে কখনোই চান না। তার সরকারের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। যে তারা যারা ক্ষমতায় আসার আগে এমন কথা বলছে, তারা এখন সেই একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলো, তাহলে ভবিষ্যতে যে ফিডার্স আমরা কোথায় যাবে এটা কেউ নেতারা অ্যানালাইজ করতেছে না। বিশেষ করে যারা একটু বুদ্ধা টাইপের, তারা এটা জানে যে তারেক রহমানের মুসলেখা দিয়ে বিদেশে চলে যাওয়ার অভ্যাস আছে, আর আগামীতে যে তারেক রহমান মুসলেখা দেওয়ারও সময় পাবে না, কিন্তু সে যে আগে ভাগেই ভাইকে যাবে, এটা চিরন্তন সত্য কথা। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের তো বিভিন্ন জায়গায় যাওয়ার একটা জায়গা আছে, তাদের তো যাওয়ার জায়গা নেই, তারা কোথায় যাবে? তারা এটা অ্যানালাইজ করতেছে যে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ইয়া খানের 93,000 সৈন্য নিয়ে একেবারে নাকি খদ দিয়ে ফালাই যাওয়া লাগছে, আর তাদের আগামীতে পরিণতি কি হবে, কি পরিস্থিতি তাদের মধ্যে পড়বে। সুতরাং এই কারণেই তারা এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাই এর মধ্যে গা ঢাকা দিয়েছে। ক্ষমতায় আছে বিএনপি, সেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক দলেরা তারা এই মধ্যে যারা একটু বুঝ, তারা এরই মধ্যে দল ছাড়তেছেন। একটু বড় সড়ক হোক, বড় পরিসর হোক, তখন সেটা আপনারা জানেন খবরে আসবে, এখন সহজে খবরে আসবে না। এই যে রাজপথে থাকা বিএনপির দলীয় বিভিন্ন কনফারেন্স আপনারা দেখছেন, যে প্রেস রিলিজ মানে গণমাধ্যমের সামনে এসে মির্জা ফখরুল আর রুহুল কবির রিজভী সাহেবরা এরাই তো বিবৃতি দিত। সরকার আসার পর তাদের বিবৃতি এখন কোথায়? মির্জা ফখরুল মিয়ার কোথায়? ক্ষমতায় আসার আগে তার নিজস্ব একটা আলাদা যে ক্লিন ইমেজটা ছিল, ক্ষমতা আসার পরে ওর যে কথাবার্তা মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভিন্ন ঐতিহাসিক ইতিহাস নিয়ে যে বিকৃত করছে, মানে এক পা কবরে গেছে, ক্ষমতার লোভ ভিতরে ঢুকছে নাকি? তার তো ক্ষমতার লোভ ভিতরের মধ্যে ঢুকছে, এক পা গেছে কবরে, আর এক পা মানিতে, যে কোনো ফুরত করে ঢুকে যাবে কবরের মধ্যে পুরোটা সবই। সংসদের মধ্যে তারেক রহমান খুব বেশি একটা কথা বলে না কেন, তিনি নিশ্চুপে বসে তাই মুখে হাত দিয়ে আর খালি টেবিল থামড়ায়। আসলে এই সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কারা নিতেছে, কে নিতেছে তার সিদ্ধান্তগুলো? কোন আইন পাস হবে, কোন আইন পাস হবে না, এই সিদ্ধান্তগুলো আসলে কোত্থেকে আসতেছে? গ্রামীণ ব্যাংক জনগণের এতগুলো ভ্যাট ট্যাক্স টাকা দিল না, সেই আইনটা পাস করে নিল, মানে ডেভিলিনো যা কিছু করলো সেভাবে। এটাকে বিএনপির বোদ্ধা নেতাগণেরা বুঝতেছে না যে খেলা কোন দিক দিয়ে কোন লেভেলে কি চলতেছে, আর আগামীতে এত বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে পরিণতি তাদের কিভাবে ভোগ করতে হবে, তাদের ফিডের আমরা কোথায় যাওয়ারও জায়গা নেই, কোথায় যাবে যেন তারা আগে থেকেই জনগণের পাশে গিয়ে দাঁড়াইতেছে। এটা তাদের সুবুদ্ধি, তাদেরকে সাধুবাদ জানানো উচিত বলে আমি মনে করতেছি। তারা এটা বুঝতে আছে যে তারেক থাকবে না, তারেক আসবেও না, কখনো না। 17 বছর ভিতরে তারেক তার ভাইকে হারাইছে, জানা যায় পর্যন্ত আসে নাই, মাকে হারাইছে, মা মারা যাওয়ার পরে তারেক রহমান আসে, সেই লাশ নিয়ে রাজনীতি সে করছে, এদেশের ভোটার দিকে নিচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার একবার নিশ্চয়তা হওয়ার পরে তিনি তার মায়ের মৃত্যুর খবর এটা পাবলিকলি জানাইছে। এটা তারা জানে, বলবে না এখন। সুতরাং তারা এটা জানে যে তার মা মারা গেছে, অসুস্থ একেবারে মৃত্যুর সজ্জায়, তখনও আসে নাই, ভাই মারা গেছে আসে নাই, আর তো দল, আর তো আমরা, তারা যারা যারা আছে দায়িত্বে, তারা এটা বুঝতেছে। এই কারণে তারা এখনই নীরবে নিভৃতে চলে যেতেছে। আয়োজন হবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হোক, পরে দেখবেন খবরকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাইতে থাকবেন, তখন অনেক তারা নিজেরাই আসবে, বিভিন্ন ফেসবুকে লাইভে আসবে, গণমাধ্যমে ডাইকে বলবে আজকে থেকে বিএনপির সাথে আমার সম্পর্ক সারা জীবনের জন্য শেষ হয়ে গেল, বা আমার কোনো সম্পর্ক নাই, আমি পদত্যাগ করলাম। আপনাদের সামনে আমি যে তথ্যটা এখন দেব, প্রকৃতপক্ষেই এটা আপনি সাধুবাদ জানাবেন কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যদি এইটা তিনি করতে পারেন এবং তাকে যদি এটা করতে দেওয়া হয়, তাহলে তিনি ফুলের মালা গলায় দিয়ে একেবারে, যেমন নেতা তো নেতাই এবং জনপ্রতিনিধি তো জনপ্রতিনিধি, ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষ, তাদের সাথে কোনো তুলনা হয় না, তিনি ফুলের মালা গলায় দিয়ে কারাগার থেকে বের হইবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। জেলে বসে নির্বাচন করছেন ব্যারিস্টার সুমন, জেলে বসে ব্যারিস্টার সুমন নির্বাচন করছেন। কি নির্বাচন করবেন? বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 19 মে অর্থাৎ সামনে মাসের 19 তারিখে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন হবে। সেখানে ওই নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন কারাবন্দী সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। এই লক্ষ্যে নির্বাচনের ফর্ম তার স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল রোববার 12 এপ্রিল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে তার আইনজীবী লিটন আহমেদ আবেদনটি জমা দেন। অবশ্যই যদি কেউ নির্বাচন করেন তাহলে তো তার সিগনেচার থাকতে হবে, কারাগার থেকেও নির্বাচন করতে পারেন। এখন সেই সিগনেচারের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান সুমন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল। প্রার্থী হতে হলে ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন, তাই সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয়েছে। এখন এই যে একটা ঘটনা ব্যারিস্টার সাইদুল হক সুমন ঘটাইতে যাচ্ছেন, এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান মত আমি দেখলাম।
অধিকাংশ মানুষই তারা বলতেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন হলো গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা, তিনি জেল থেকে পাশ করবেন। এরকম মন্তব্য অনেকে করতেছেন, আশাবাদ ব্যক্ত করতেছেন, অনেকে শুভকামনা জানাইতেছেন, অনেকে বলতেছেন যে মনে হয় অনেক জনপ্রিয় জেল থেকে নির্বাচন করবে। এর পাশাপাশি আবার ব্যতিক্রমী মন্তব্য মানুষ করতেছেন। এক ব্যক্তি মন্তব্য করছেন জনপ্রিয়, তবে এই জায়গায় মনে হয় না। খেয়াল করবেন তার উক্তিটা হবে, তার কারণ এখানকার সবাই শিক্ষিত, আবেগে গা ভাসাবে না। যদি ওনার সংসদীয় এলাকায় নির্বাচন করতো তাহলে হয়তো উত্তীর্ণ হওয়াটা সহজ ছিল। মানে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি যদি কারাগার থেকে, মানে তিনি তো বার কাউন্সিল নির্বাচন করবেন, এইখানে জয় তিনি হতে পারবেন না, কারণ এখানে আবেগ কাজ করে না, করবে না। কেন সেটাও বলছেন, কারণ ওখানে সবাই শিক্ষিত, বার কাউন্সিল। তিনি যদি তার নির্বাচনী এলাকা নির্বাচন করতেন তাহলে জয় হতেন। মানে যিনি এই মন্তব্যটা করছেন তিনি যে কতটুকু সচেতন ব্যক্তি, সেই প্রশ্নটাই এখন আমার সামনে চলে আসতেছে। যাহারে কতটুকু সচেতন ব্যক্তি, কিভাবে ভাবতেছেন? যে ব্যক্তি ভালো, ভালোর জন্য কাজ করে, মানুষের জন্য কথা বলে, পরিশ্রম করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ভয় ভীতি তার কাছে কোনো, মানে তিনি কোনো পরোয়া করেন না, সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা ওই আপনার মূর্খের কাছেও যেরকম, মূর্খের চেয়ে বরঞ্চ শিক্ষিতদের কাছে বেশি। এই বিষয়গুলো যারা এই যে পুঁথিগত বিদ্যা, এই পুঁথিগত বিদ্যায় বিদ্যান যারা নয়, তাদের কাছে গ্রহণযোগ্যতা একটু কমই হইতে পারে। কিন্তু যারা শিক্ষিত, তারা যারা ভালো মন্দ বিচার বিবেচনা করার এখতিয়ার রাখেন, তারা এই বিষয়গুলো আরও খুব সাদরে গ্রহণ করেন। আমি আজকে আপনাদেরকে এই কথাটা বলি, আজকে এপ্রিল মাসের 13 তারিখ, আমি সকাল 9টা 28 মিনিটে এই কথাটা বলতেছি। রোজ আজকে হচ্ছে সোমবার। দেখেন, যদি ব্যারিস্টার সুমনকে নির্বাচন করতে দেওয়া হয়, মানে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে, সেই আবেদন যদি মঞ্জুর করা হয়, তাকে যদি স্বাক্ষর করার জন্য অনুমতি দেওয়া হয়, তিনি যদি নির্বাচন করতে পারেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, কোনো কারচুপি না হয়, তাহলে এটা আমার ব্যক্তিগত, এটা আমার বিশ্বাস, ব্যারিস্টার সাইদুল হক সুমন বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ জনপ্রিয় ব্যক্তি শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় জনপ্রিয় না। দেখেন, আমি আপনাদেরকে আর একটা বাস্তব উদাহরণ বলি। যখন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নির্বাচন করলেন মাধবপুর সোনারুঘাটে, সেখানে তিনি তো ওই জায়গায় নির্বাচন করতেছেন, তাই না? ওই জায়গায় নির্বাচন করতেছেন, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ, শুধু বাংলাদেশে অবস্থান যারা করতেছেন তারা নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আছেন, প্রতিটা মানুষ ব্যারিস্টার সুমনের নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়েছিলেন। কারণ কি, আগ্রহটা ছিল একেবারে তুঙ্গে। ব্যারিস্টার সুমন নির্বাচনে দাঁড়াইছে, কি হয় কি হয়, এই যে মানুষের মনের মধ্যে প্রশ্ন ছিল, মানুষের মনের মধ্যে চাহিদা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু আমরা 24 নির্বাচনে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাইলে এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শুধুমাত্র মাধবপুর সোনারুঘাটের সুমন না, পুরো বাংলাদেশের সুমন, পুরো বাঙালি জাতির সুমন। এবং তিনি যে দেখেন, প্রতিটা মানুষের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কোনো না কোনো দলকে পছন্দ করতে পারেন, তার প্রিয় দল থাকতে পারে, নেতাও হতে পারেন, কোনো দলের কর্মী হতে পারেন, সমর্থক হতে পারেন, কিন্তু ব্যক্তিকে আপনাকে দেখতে হবে, ব্যক্তি কেমন। সুমনের ব্যক্তিত্ব নিয়ে তো কোনো প্রশ্ন আসার কথা না। আর তিনি যে নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে তার কোনো অপকর্ম কি ধরা পড়ছে না, বরঞ্চ তিনি সংসদে দাঁড়িয়ে যে কয়েকবারই বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, আমরা খুব ভালোভাবে দেখেছি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন বরঞ্চ আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আর তিনি নির্বাচনটা করছিলেন কার বিরুদ্ধে? আওয়ামী লীগের কি বলে যে প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা একজন নেতার বিরুদ্ধে নির্বাচন করেছেন। জনগণের ভোটের রায় তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যে মামলায় আটক করা হয়েছে, আইনের সঠিক বিচার যদি হয়, সঠিক যদি তদন্ত হয়, তাকে তো ধরে রাখা সম্ভব না। কেন তাকে এখন আটকে রাখা হয়েছে জানি না। তবে ওই যে কথায় আছে যে কারো জন্মই হয় ইতিহাস গড়ার জন্য, কেউ ইতিহাস পড়েন আর কেউ ইতিহাস রচনা করেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন তার জায়গা থেকে আমি এটা মনে করি যে তিনি ইতিহাস রচনা করার জন্য আসছেন, এবং তাকে যেভাবে বন্দি করা হয়েছে, ফুলের মালা গলায় দিয়ে তিনি বের হবেন, এটা আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যদি কারাগার থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে কি তিনি নির্বাচনে জয়যুক্ত হবেন, নাকি ওই যে কিছু সংখ্যক মানুষের মন্তব্য যে এই জায়গায় তিনি পারবেন না? আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আওয়ামী লীগের রাজনীতি থেকে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? দর্শক, বিষয়টা আমার কাছে গত 20 মাসের রাজনীতির যে খেলা চলছে, সেই রাজনীতির খেলায় নিঃসন্দেহে এটি একটি বড় ঘটনা। শিরিন শারমিন চৌধুরীকে দীর্ঘদিন আমরা পর্দার আড়ালে দেখেছি, তিনি কোথায় ছিলেন। আমরা বিশেষ করে সামরিক বাহিনীর তথ্য মতে আমরা এটি জানি যে তিনি সেনানিবাসে ছিলেন। অবশেষে তাকে ডিবি গ্রেপ্তার করলো, এবং গ্রেপ্তারের পরে তিনি জেল হাজতে গেলেন। লক্ষণীয় বিষয়, ডিবি গ্রেপ্তার করার পরে তাকে আদালতে ওঠানোর পরে তাকে কিন্তু কোনো রিমান্ড দেওয়া হয়নি। সেদিনই আমরা ধারণা করেছিলাম নেক্সট হিয়ারিং এর দিনে তাকে হয়তো মুক্তি দেওয়া হবে, এমনকি এমনটা শুনেওছিলাম।
কোনো কোনো জায়গা থেকে যে তাকে মুক্তি দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে শিরীন শারমিন চৌধুরী শুধু শিরীন শারমিন চৌধুরী নন, তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেত্রী, তাতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ নেত্রী, এত বড় নেত্রীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তির জামিন হয়ে গেল। দর্শক, গত 20 মাসে এমন ঘটনা কি দেখেছেন আপনারা? গত 20 মাসে বাংলাদেশের প্রধান বিচারপতিও 3 নম্বর পদসোপান বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন প্রধান বিচারপতি এই মুহূর্তে জেলে আছেন, সামরিক বেসামরিক আমলারা জেলে আছেন, মন্ত্রী জেলে আছেন, এমপি জেলে আছেন, সাংবিধানিক পদধারী অনেকে জেলে আছেন। সেই জায়গায় অতি দ্রুততার সাথে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর মুক্তি, এটিকে কি আপনি খুব স্বাভাবিকভাবে দেখছেন? আপনি যদি দেখেনও, আমি এটিকে স্বাভাবিকভাবে দেখি না। এর পেছনে নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণ আছে এবং 20 মাসের মধ্যে আমি বলছি এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, ইতিবাচক ঘটনা নিঃসন্দেহে। এই ঘটনাটি সর্বমহলে নজর কেড়েছে। স্পিকার এবং আওয়ামী লীগ নেত্রী শিরীন শারমিন চৌধুরীর জামিন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ঘটনা। জামিন পাওয়া যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা কি দেখছি, যেখানে দেশের সাবেক বিচারপতি থেকে শুরু করে মন্ত্রী, এমপি, সামরিক ও বেসামরিক আমলা এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের প্রথম সারির নেতারা মাসের পর মাস কারাগারে রয়েছেন এবং জামিন অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন, সেখানে শিরীন শারমিন চৌধুরীর এই মুক্তি নতুন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শিরীন শারমিন চৌধুরীর জামিন কি কেবল একটি আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে কাজ করছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? এটি কি আওয়ামী লীগের রাজনীতির জন্য কোনো ইতিবাচক বার্তা? প্রথমে আমাদের মনে রাখতে হবে, ডক্টর শিরীন শারমিন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি ছিল সর্বমহলে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধেও মামলা হয়েছে। যেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা এখনো কারান্তরীণ, সেখানে তার জামিন হওয়াটা নিঃসন্দেহে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের জন্য একটি বড় ঘটনা। অনেকে বলছেন কারো জামিন হচ্ছে না, কিন্তু শিরীন শারমিন চৌধুরীর জামিন কেন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির ভেতরের সমীকরণগুলো বুঝতে হবে। জামিন পাওয়া নাগরিকের অধিকার হওয়া সত্ত্বেও যখন অন্যদের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না, তখন শিরীন শারমিনের এই মুক্তি একটি বিশেষ বার্তা বহন করে। এটিকে তবে কোনো সমঝোতার ইঙ্গিত, নাকি আইনি লড়াইয়ে তার ব্যক্তিগত ক্লিন ইমেজের জয়? ক্লিন ইমেজের আরো মানুষ জেলে বন্দী আছেন, আমি খানিক আগে বললাম, কিন্তু তাদের জামিন হচ্ছে না। আমি এটাকে বলতে চাই সমঝোতার ইঙ্গিত। রাজনীতি সমঝোতা করতে চাইছে এবং এটিকে বাংলাদেশে যে ইনক্লুসিভ শব্দটা আমরা শুনছি, ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ পলিটিক্স, এই ইনক্লুসিভের একটি যাত্রা শুরু বলতে পারেন। আসুন দেখি এই জামিনের পেছনে রাজনীতিতে কি কি সমীকরণ কাজ করছে। বর্তমানে দেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রী ও সামরিক বেসামরিক আমলারা কারাগারে, তাদের জামিন আবেদন বারবার নাকচ হচ্ছে। এই অবস্থায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা দিচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এটি হতে পারে সরকারের পক্ষ থেকে একটি নমনীয় হওয়ার সংকেত, অথবা এমনও হতে পারে যে ডক্টর শিরীন শারমিনের মতো ব্যক্তিত্বদের মাধ্যমে রাজনীতিতে একটি ভারসাম্য আনার চেষ্টা চলছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বর্তমানে দিশেহারা বোধ করছেন, তারা এই জামিনের মধ্য দিয়ে আশার আলো দেখছেন। তারা ভাবছেন, যদি একজন শীর্ষস্থানীয় নেত্রী আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে পারেন, তবে ধীরে ধীরে অন্যান্যদের ক্ষেত্রেও আইনি জটিলতা কাটতে শুরু করবে। এটি দলটির সাংগঠনিক মনোবল চাঙ্গা করার ক্ষেত্রে একটি ইতিবাচক টনিক হিসেবে কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই মুক্তি কি কেবল আইনি, নাকি এর পেছনে পর্দার আড়ালে কোনো রাজনৈতিক বোঝাপড়া আছে? ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিন আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক বার্তা, এই শিরোনামটি এখন টক অফ দ্য কান্ট্রি। যদি আমরা প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ করি, তবে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা যখন কোণঠাসা, তখন শিরীন শারমিনের মুক্তি দলটিকে রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তি দিচ্ছে। এটি প্রমাণ করে যে আইনি ব্যবস্থার মধ্যে এখনো কিছুটা স্পেস বা সুযোগ রয়ে গেছে। তবে এই সুযোগই সবার জন্য সমান? কেন অন্যদের ক্ষেত্রে তা কাজ করছে না? এখানে রাজনীতির জটিল সমীকরণগুলো স্পষ্ট হয়ে ওঠে। শিরীন শারমিন চৌধুরীর ইমেজ এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হয়তো এখানে একটি বড় ভূমিকা পালন করেছে। বিদেশি রাষ্ট্র বা সংস্থাগুলোর কাছে এটি একটি বার্তা হতে পারে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। পরিশেষে বলা যায়, ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি নতুন মেরুকরণের সংকেত। এটি যেমন আইনি বিজয়, তেমনি এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আওয়ামী লীগের জন্য এটি একটি ইতিবাচক বার্তা হলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে, বাকিদের ক্ষেত্রে আইনের